কিছু দেখাচ্ছে। নমস্কার। সোনার তরী সুন্দর আজকে সোনার তরীর পেজের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমি বাচিক শিল্পী দেবপ্রিয়া উপস্থিত হয়েছি। তো একটু জানালে ভালো হয় যে ঠিকঠাক শোনা এবং দেখা যাচ্ছে কিনা। আসলে আমার বাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্যে সব লাইভেই একটুখানি জয়েনিংয়ের সময়টা প্রবলেম হয় সেটিংটায়। আচ্ছা, রাম এসেছো, শুভ সন্ধ্যা দি বলছো। থ্যাংক ইউ রাম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বাকিরা যদি একটুখানি জানান যে শোনা এবং দেখা ঠিকঠাক যাচ্ছে কিনা, তাহলে আমি আপনাদের সঙ্গে আমার কথা এবং কবিতা সেগুলো শুরু করতে পারবো। আচ্ছা, গোপাল বর্ষাক বলছেন গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, নমস্কার, গুড ইভিনিং সকলকে। সব ঠিকঠাক আছে কিনা একটুখানি বলবেন। আমাদের এখানে হাওড়া, শিবপুর, নবান্ন এলাকায় এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম, ওই জন্য ভোডাফোন দিয়ে সমস্যা হচ্ছিল বলে আমি জিও দিয়ে আবার ইন করলাম। তো সেই জন্য একটুখানি সকলে যদি জানান যে সব অল ক্লিয়ার কিনা, তাই শুরু করে দেব। ওই জন্য ভোডাফোন না হলে ভালো হতো। রাম, একটু তোমরা জানাও শোনা টোনা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করে দেব। লিখেছে এখানে, কমেন্ট আটকে গেছে আবার। ভোডাফোনটা তাহলে এনে দিলে ভালো হবে। আসলে আমার স্ক্রিনে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, ওই জন্য আমার ভাই রয়েছে একজন পাশে, ওর থেকে কমেন্টসগুলো জিজ্ঞেস করছি। আচ্ছা, ও বলছে যে ঠিক আছে বলছো। আমার এখানে গোপালের গুড ইভিনিংটাই লাস্ট দেখতে পাচ্ছি, সেই জন্য আমি বুঝতে পারছি না। তাহলে আমি লাইভটা শুরু করে দিচ্ছি। সোনার তরী বলছে অল ক্লিয়ার। সোনার তরীর সব অ্যাডমিন এবং মেম্বারদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর অবশ্যই ধন্যবাদ আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। তো শুরু করে দিচ্ছি আজকের অনুষ্ঠান, কথা না বাড়িয়ে, কারণ এমনিতেই একটুখানি 2-3 দিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ থাকার জন্য 1 মুহূর্ত সময় লাগলেও ব্যাপারগুলো বুঝে আসতে, জয়েন করতে। তো প্রথমে চলে যাচ্ছি কবিগুরু, কারণ যাকে ছাড়া আমরা তো কোনো অনুষ্ঠান শুরু করতে পারি না। তো একদম কবিগুরুকে দিয়ে প্রথম অনুষ্ঠান শুরু করছি। একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সমর চৌধুরী বলছেন কেমন আছেন। হ্যাঁ, গুড ইভিনিং দাদা, আছি। জ্বরটা ভাইরাল ফিভারটা, জ্বর যেটা হয়েছিল আপনি শুনেছিলেন, আমায় মেসেজ করেছিলেন। জ্বরটা কমেছে,
কিন্তু যেহেতু আমি এই সময় মানে কোভিড চতুর্দিকে বলে ভয়ে আমি অ্যালোপ্যাথিক করিনি, হোমিওপ্যাথিকে সর্দি কাশিটা আর কি একটু বাড়িয়ে দেওয়ার জন্য কালকে রাত্রির থেকে একটু বেশি ব্রেকডাউন হয়ে গেছে আমার। মানে হোমিওপ্যাথিক জানেনই তো একটু বাড়িয়ে দেয় অসুখ বিসুখটা, ওনারা এতটাই বাড়িয়ে দিয়েছেন আর কি ওষুধেতে আমার অন্য প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। তো চলে যাচ্ছি কবিগুরু, যাকে ছাড়া আমরা অনুষ্ঠান শুরু করি না। প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লইছিলে মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা, বসিয়া আপন সিংহাসনে, মানুষ কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি, এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজই কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন টোরে। ধন্যবাদ। ধন্যবাদ সমরদা। আচ্ছা রাম একটু বলে দাও ঠিকঠাক আছে কিনা সব।
আর যদি কারোর কোনো কিছু রিকোয়েস্ট থাকে তাহলে একটু বলবেন। যদি কারোর কিছু রিকোয়েস্ট থাকে নিশ্চয়ই বলবেন। আরও কিছু বন্ধু জয়েন করে গেলে হয়তো রিকোয়েস্টটা সুবিধা হয়। পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। কারোর কিছু রিকোয়েস্ট থাকলে নিশ্চয়ই বলবেন। খুব ভালো লাগে রিকোয়েস্ট থাকলে, এবং সেটাকে যদি রাখতে পারি তাহলে আরও ভালো লাগে। তো এবারে ভাবছিলাম জীবনানন্দ দাশ বলবো, কিন্তু হঠাৎ মাথায় এলো যে গতকাল যেহেতু টিচার্স ডে গেছে। আরে বাবারে সুদীপ ভাই, কেমন আছো? সবই ঠিক আছে, জ্বরটাও কমে গেছে, সর্দি কাশিটা প্রচণ্ড ওষুধের সাইড এফেক্টে বেড়ে গেছে কমতে গিয়ে, ওইটার জন্যই সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে তোরা ভাই একটুখানি টাইম লাইনগুলোতে নিজেদের শেয়ার করে দে লাইভটা, দু একটা গ্রুপে শেয়ার করে দে লাইভটা, ভালো লাগবে। তাহলে জানি সবাই আস্তে আস্তে জয়েন করবে। 7টা 7:30 যেটা হয়, সবাইরই পেজে বা গ্রুপে লাইভ থাকে, প্রত্যেকেই তো ব্যস্ত থাকে অথবা নিজেরা লাইভ করতে ব্যস্ত থাকে। মানে বেসিক্যালি যেটা হয়, আমি সিঙ্গার বন্ধুদের কবিতা গান শুনতে পাই না, ওরা আমার কবিতা সব রাত্রে আমরা রেকর্ডিং দেখি, কেননা সবাইরই মোটামুটি রোজই এই 7টা 8টা বা 8টা 9টা শিডিউল ফিক্সড থাকে, বা 9টা 10টা, আবার এক একদিন দুটো করেও লাইভ থাকে, তখন এই সমস্যাটাও হয়। তা যেটা বলছিলাম, গতকাল টিচার্স ডে গেছে, আমরা সবাই কিন্তু আমাদের টিচারদের সাথে মিট করতে পারিনি। প্রাক্তনদের সাথেও তো আমরা মিট করি যারা জীবিত আছেন, কারণ এবারে তো বেশিটাই ভার্চুয়ালি। কিছু জন, হ্যাঁ একদমই রাম, নিশ্চয়ই শুনবি। তো এই 3-4 মাসের মধ্যে হলেই সমস্যাটা হতো না, তখন কোনো কাশি বা এই ঠান্ডা গরম, আমার যে প্রবলেমটা থেকে ভাইরাল ফিভারটা হলো, এই সমস্যাটা হতো না। এবং তুই জানিস একদম ঠিকঠাক রেগুলার 2টো করে, 1টা করে, 3টে করেও লাইভ করেছি। স্পেশাল দিনেতে 3টেও লাইভ ছিল আমার, 15ই আগস্ট, 22শে শ্রাবণ। কিন্তু এই 3-4 দিনেই জ্বর, সর্দি কাশি। থ্যাংক ইউ কাজল দা, তোমাদের আশীর্বাদে জ্বরটা থেকে উঠেছি, কিন্তু হোমিওপ্যাথি করার জন্য কাশিটা সর্দিটা বেড়ে গেছে প্রচণ্ড। থ্যাংক ইউ ব্রহ্মাদা, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ শাওলি আন্টি। মেয়ে কোথায়, সহেলি কোথায়? আচ্ছা, চলে যাচ্ছি টিচার্স ডে নিয়ে একটা কবিতায়, তারপরে আবার কথা হবে জীবনানন্দ দাস, তারপরে বলবো। যদি কারুর কিছু রিকোয়েস্ট থাকলে নিশ্চয়ই জানাবেন। আমার ওখান থেকে শো করছে নাকি দেখিস, কালকে রাত্রে শেয়ার করতে পারি, চেক কর। তো কালকে টিচার্স ডেতে আমার নিজের পেজে লাইভ সেশন শুরু হয়েছে। হ্যাঁ রে সুদীপ, প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, তো সেই জন্যই কিছু করার নেই। এত কাশি হচ্ছে তো গলা এফেক্ট হবেই, গ্ল্যান্ড ফুলেছে, ভীষণই ব্যথা। কিন্তু অনেকগুলো ডেট সোনার তরিতে আমি আসতে পারিনি, সেই ডেটে আমার অন্য লাইভ শিডিউল থাকার জন্য ওরা বলেছিল শর্ট টাইমের মধ্যে বললেও, সেই জন্য আমি 6 তারিখটা যেহেতু ফাইনাল করেছিলাম রামকে, তাই আমি চিন্তা করলাম যে না, ব্যানারও যেহেতু তৈরি হয়ে গেছিল, আমি তো কথা রাখার চেষ্টা করি, এটা আমাদের শিল্পীদের আমি মনে করি সবথেকে বড় কমিটমেন্ট। তো চলে যাচ্ছি টিচার্স ডে নিয়ে একটা সুন্দর নিবেদন। এবং এই কবিতাটা সব বাবা মাদের শোনা উচিত, সব বাবা মাদের শোনা উচিত, যারা ছোট ছোট বাচ্চাদের মানুষ মনে করতে পারেন না, রাত দিন
আর আমাদের তো আরো বেশি করেই শোনা উচিত। মাইকের সাউন্ড আসছে, সরি একটু ইন্টারাপ্ট হলো। আসলে কালকে আমাদের হাওড়া কলকাতায় লকডাউন, আমাদের বাড়ির বাইরে দিয়ে মাইক ভ্যানে করে কর্পোরেশন থেকে সব বলে যাচ্ছে কালকে লকডাউনের জন্য ঘোষণা। তো টিচার্স ডে নিয়ে আমার নিবেদন কবি কার্তিক ঘোষের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে। হীরের টুকরো এরা, তারাই তো ভালো সবাই বলছে। হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতেও 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ। দেশটা গড়তে তার হাতে দেখ কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। এটা খুব সত্যি কথা। ভালো ছেলে মেয়ে বলতে শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না, তাকে ভালো মানুষ হতে হবে। মানুষ একদমই তাই। এই কমেন্টটায় বড় জোর হাসি পেয়ে গেল রে, তোর এই কমেন্টটায় জোরদার হাসি পেল। দারুণ হলো এটা, সত্যি কথাই। রামের রিকোয়েস্ট তো দেখে নিয়েছি, কোনো চাপ নেই। আমি বলছি সোনার তরীতে এলাম, আর সোনার তরী হবে না। তো সোনার তরীতে এলাম আর সোনার তরী হবে না, মানে এটা ভাবলে কিরকম একটা লাগে আর কি। এটা একটা দারুণ কথা বললি।
হ্যাঁ, তাহলে সোনার তরীটা বলে নিয়ে গে, বলে নিয়ে সুকুমার রায়টা বলছি। ফ্যানটারও যেন হাওয়া লাগছে না আজকে। সূচিপত্রটা ভয় পেও না বলতে পারি সুকুমার রায়, ছোটবেলায় পড়িস না? সোনার তরী কাব্যগ্রন্থের টাইটেল কবিতা। আজকে যে পেজে আমি লাইভে এসেছি, সীতেশ এবং রামের আমন্ত্রণে, এটাও আর একটা সোনার তরী। নামটার মধ্যেই তো কবিগুরুর সেই ছোঁয়াটাই রয়েছে। তো ভাই সুদীপের রিকোয়েস্টে, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যাই, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ভিড়াও তরি কুলিতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কূলে যাহা লয়েছিনু ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। থ্যাংক ইউ সুদীপ। থ্যাংক ইউ রাম। এবার তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। কনফিউশন হচ্ছিল আসলে যখন স্টেজে অ্যাঙ্কারিং করি, মাঝে মাঝে একটু ঘেমে যাচ্ছি। আরে পাপড়ি, থ্যাংক ইউ। কালকে গণেশের লাইভে আমি তোমায় দেখতে পেয়েছিলাম রাত্রে 9টার সময়। আমিও তখন আমার পেজের তো কালকে উদ্বোধন ছিল জানোই। রাম পাপড়ি নন্দী যিনি এসেছেন লাইভে, আমার পেজটার যে নামটা দেবপ্রিয়া, ওই নামটা সুন্দর করে উনি ক্যারিওগ্রাফি করে দিয়েছিলেন। ওনার সাথে আমার ফেসবুক থেকে পরিচয়, কিন্তু খুব ভালোবাসা এবং স্নেহ পেয়েছি ওনার কাছে। তো খুব ভালো লাগলো তুমি এসেছো, আমায় দারুণ লাগছে। কিচ্ছু দারুণ আজকে লাগছে না রে। গত 4 মাসে যেগুলো যেরকম দেখেছো
আজকে কিচ্ছু লাগছে না পাপড়ি, দুটো ক্যালপল খাওয়া আছে, তার উপর হোমিওপ্যাথিকেরও কোর্স চলছে, কারণ হোমিওপ্যাথিকের উপর ফেল খাচ্ছিলামই, মানে সরি প্যারাসিটামল খাচ্ছিলাম P650। তো যাই হোক, এবার হোমিওপ্যাথিকও দেখালাম, প্রচন্ড কাশিটা আসছে, কাশির জন্য অ্যালোপ্যাথিক নিয়ে ওটাও মেডিসিন শপে বলে প্যারাসিটামলটা খেয়েছি। তো এই সর্দি কাশির হোমিওপ্যাথিকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলে আবার মাঝে মাঝে ঘাম দিয়ে জ্বরটা নামছে, ওই জন্য একটু গরমটা বেশি ফিল করছি আর কি। নর্মালি ফ্যান চালিয়ে লাইভ করি, স্ট্যান্ড ফ্যান চালালে আওয়াজ হবে বলে এতদিন এভাবেই করেছি। আমি কালকে থেকে বুঝতে পারছি উইকটা বেশি হয়েছি। তো যাই হোক, কথা না বলে কবিতায় চলে যাই। তখন ব্রহ্মাদা বলেছেন যে কাশি হচ্ছে, বেশি কথা বলো না, কারণ ভেবেছিলাম আজকে লাইভের পরে দুদিন ব্রেক নেব, কিন্তু একটা জায়গায় কথা দেওয়া ছিল, ওনারা ব্যানার বানিয়ে পাঠিয়ে দিচ্ছেন আগামীকালও আমার লাইভ আছে, একটা স্ট্রিম লাইভ আছে বাংলাদেশের একটা চ্যানেল থেকে। তো যাই হোক, সব সময় আচ্ছা নিশ্চয়ই পাপড়ি, তুই বা তুমি করে সাথে থাকো। তো চলে যাচ্ছি সোনার তরী এই পেজের অ্যাডমিন, অন্যতম অ্যাডমিন রাম ভাই, ওর রিকোয়েস্টে সুকুমার রায়। তা প্রথমে চিন্তা করছিলাম, আমি যখন স্টেজে অ্যাঙ্কারিং করি না, অনেক সময় সৎপাত্র বলি মজা করে, কোনো কমেডি বা জোকসের সিচুয়েশনে, যে বাবা মারা কীরকম পাত্র খোঁজে আর কি, বা গোফ চুরি বলি, কোনো আঙ্কেল বা কাকুকে দেখলাম খুব বড় বড় গোফ, তো বলি। ছোটবেলায় এগুলো নিজেরা বলতাম প্রতিযোগিতায়, এখন আমার স্টুডেন্টদের শেখাই, আমার সুবাচিক আবৃত্তি শিক্ষা কেন্দ্রের স্টুডেন্টদের শেখাই, আমার মেয়েকেও মাঝে মধ্যে বলি, শোনাই। ওর খুব একটা ন্যাক নেই, ও তবু দামোদর শেঠ টেট রবীন্দ্রনাথের এগুলো একটু পছন্দ করে। তো আজকে রাম রিকোয়েস্ট করতে হঠাৎ ভাবলাম, অনেকদিন বলি না, স্টুডেন্টরা বলে ভয় পেও নাটা বলি, কারণ একসময় খুব বলতাম, নিজ অনুষ্ঠানেও বলতাম, সিঙ্গেল অনুষ্ঠানেও, ছোটদের জন্য তো কবিতা থাকি। আসলে এখন তো অন্য অন্য লেখকের কবিতা বেশি বলা হয়, তুলনায় অনেকটা কম সুকুমার রায় বলা হয়। কেউ রিকোয়েস্ট করলে খুব ভালো লাগে, মানে সুকুমার রায়, সুকান্ত, কদিন লাইভে রিকোয়েস্টগুলো আসছে, ভালো লাগছে। অনেকদিন পরে বলছি রামের জন্য। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছে, শুনছ না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয়ে পেলে। ধন্যবাদ। আচ্ছা, রাম লিখেছে আমরা 4 জন অ্যাডমিন। হ্যাঁ বুঝেছি, সেটাই তো বললাম যে আমি তো তোকে আর শীতেশকে চিনি, তোদের জন্যই আসা, বাকি দুজনকে চিনি না। আবার এর মধ্যে এ কি বলে, যে কমেন্ট করছিল নামটা বল তাড়াতাড়ি, এখানে চট করে একটা রিকোয়েস্টও করে ফেলেছে। ঠিক আছে,
সুদীপ সোনার তরীর জন্য সোনার তরী বলিয়ে ও মনে হয় আজকে রবীন্দ্রনাথ থেকে কোনোভাবেই বেরোতে পারছে না, ফলে আমিও আর অন্য কবিতার দিকে যেতে পারছি না। আজকে রবীন্দ্রনাথই আটকা পড়ে গেলাম আর কি। তো সেই জন্য সুদীপ বলেছে বলে চলে যাচ্ছি আরেকটি রবীন্দ্রনাথের কবিতায়, যে আর আশা করব যে রবীন্দ্রনাথ আজকে আর কেউ রিকোয়েস্ট করবে না, কারণ সোনার তরী নামটা যেহেতু রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার জন্য ফেমাস, সেই জন্যে সব যদি রবীন্দ্রনাথ বলি তাহলে বাকি দর্শকের কবিদের কবিতা আমার বলা হবে না। আমার ভাবনায় যেগুলো আছে, আমার যে লিস্টটা করা আছে, প্রত্যেকটা লাইভের আগে তো একটা মোটামুটি লিস্ট করে রাখি যে কালকের লাইভে এইগুলো বলেছি, তাহলে এই লেখকদের অন্য কবিতা আজকে বলবো। হ্যাঁ, এবার কি হয়, কিছু কবিতা থাকে যেগুলো প্রত্যেকদিন লাইভে ঘুরিয়ে ফিরিয়ে রিকোয়েস্ট এসে যায়, কিছু কবিতা থাকে যেগুলো রিকোয়েস্ট আসে, যেমন এই রবীন্দ্রনাথের সোনার তরী, এটা শুধু সোনার তরী বলে না আসে, যেমন কবিগুরুর কৃপণ, কোথাও আমি প্রথমে বলি কোথাও রিকোয়েস্ট আসে। তা যাই হোক, স্বপ্নের একটা প্রিয় কবিতা, স্বপ্নের মতন একটা প্রাকৃতিক ছবি কবিগুরু যেন তার তুলি এঁকে দিয়েছিলেন প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে। কারণ সোনার তরী কাব্যগ্রন্থে সোনার তরী হয়ে গেছে, শুরু করেছিলাম কবিগুরুর চিত্তা কাব্যগ্রন্থে জীবন দেবতা দিয়ে। তো সেই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের নির্ঝরের স্বপ্নভঙ্গ আমার পরবর্তী নিবেদন সুদীপ ভাইয়ের রিকোয়েস্টের জন্য। এরপরে আশা রাখবো আর কেউ রবীন্দ্রনাথ আজকে রিকোয়েস্ট করবেন না, কারণ এটা আমার রবীন্দ্রনাথের 3 নম্বর কবিতা, তাহলে অন্য কবিতা আমার বলা হবে না। এটা নিয়ে পরে একটা কথা বলে মনে করে দিন। আজি প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থরু থরু করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দান। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে কল কল গে খল খল, তালে তালে দিব তালি। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সার আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হো আজি জাগিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। ওরে বাবারে, বিখ্যাত বাচিক শিল্পী সীতেশ বসাক, একটু আগেই যার কথা বলছিলাম, যে এই পেজের অন্যতম অ্যাডমিন, বারবারই বলছিলাম যার কথা, যে রামকে আর সীতেশকেই আমি চিনি। আচ্ছা সীতেশ, এসেছিস, খুব ভালো লাগলো। আমি ওনার দিয়েই শুরু করেছি। মনে হয় তখন তুই এসে উপস্থিত হসনি ভাই। আমি সীতেশকে বলছি, কমেন্টটা চেক কর। কবিতা আমি আজকে গেলাম, ইচ্ছা করে করেছিলাম। না না না, পরে বলছি ব্যাপারটা। ঠিক আছে, শোনাবো, দুটোই শোনাবো, দুটোই শোনাবো, কোনো চাপ নেই। তা আমার জ্বর সর্দি না হলে লাইভ হচ্ছে না, একটুখানি কানেকশনে বোধহয়। তো সীতেশ, আমি শুরু করেছিলাম, পরে রেকর্ডিং দেখে নিস, চিতাপগ্রন্থের জীবন দেবতা দিয়ে। তারপরে সুদীপ বলে একটি ভাই, ও রিকোয়েস্ট করলো যদি সোনার তরীটা বলো, তো সেই জন্য আমি সোনার তরী বলেছি। বলে আমি বলেছিলাম যে আমি কিন্তু এরপরে আর রবীন্দ্রনাথ বলবো না, প্লিজ আমাকে কেউ রিকোয়েস্ট করো না, তাহলে আমি অন্যান্য কবিদের কবিতাগুলো বলতে পারবো না। এবার যেহেতু আমার এই ফোন স্ক্রিনে যেটা লাইভ করছি, আমাদের এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, পুরোনো বাড়ি বলে প্রত্যেকটা লাইভে আমি যেটা করি, আমি আর একটা ফোন দিয়ে কমেন্টসগুলো দেখি। তো সেই ফোনটা আমার এক দাদার ছেলের কাছেই রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাইনি, হয়তো ওই সোনার তরী বলে আসছিল মনে হয়, আমি তো বুঝতে পারছিলাম না, সেই জন্য বলেছিলাম আর রবীন্দ্রনাথ বলবো না। কিন্তু বাঁশি তো সবসময় বলি, অবশ্যই বলবো। মানে যে কবিতাগুলো রবীন্দ্রনাথের, কি বলবো, কখনো ভুলিনি, কখনো এখনো পর্যন্ত আজ 30 বছর স্মৃতি ফেল করেনি। জীবন দেবতা, বাঁশি, সোনার তরী। হঠাৎ আমার রিকোয়েস্ট এসে গেল নির্ঝরের স্বপ্নভঙ্গ। ওই সুদীপ ভাই খুব দুষ্টু, ও বললো পেজের জন্য সোনার তরী বলো, বলে বললো নির্ঝরের স্বপ্নভঙ্গ বললো। আর নিশ্চয়ই জয় গোস্বামী বলবো। তবে একজন একটা কমেন্ট করেছিল, কি নাম দেখ তো, মিষ্টি নাকি, উপরে বোধহয় কমেন্ট, জানতে পারছি না, একটু বলিস। ঋতুপর্ণা দাশগুপ্ত গুপ্ত বক্সি, ওরে বাবা বড় নাম, বলছো খুব ভালো, থ্যাংক ইউ, সাথে থাকো। আর আমার জেঠুর মেয়ে, আমার দিদি মানুদি সমাপিকা দাস দেখছিল, মানুদি অনেক ভালোবাসা। মিষ্টি, কি নামটা, মিষ্টি ব্যানার্জি বলে একটা মিষ্টি বোন লাইভ দেখছিল, কমেন্ট করেছে, সাথে থাকো। কমেন্টটা ওপরে উঠে গেছে, স্ক্রিনটা প্রবলেম হচ্ছে। তো যাচ্ছি কবিগুরুর বাঁশি, বাঁশিটা বলে জয় গোস্বামী বলবো। তার মধ্যে আমি অনেকক্ষণ ধরে বলছি, জীবনানন্দ দাশ বলতে চাইছিলাম, আমি একটু বাঁশি আর জয় গোস্বামীর মাঝখানে একটু জীবনানন্দ দাশ বলে নিতে চাইছি। কেনু গোয়ালের গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে
লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদে বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদীতে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাইপাশ, আর কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অফিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলি পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকে ছেঁড়া ছাতা, রাজ ছত্র মিলে এক বৈকুণ্ঠে এখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বর তীরে তমলে ঘোষা। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। সৌরভ যখন লাইভ করতো তখন এটা বলতো, এটা তো ছেলেদের কবিতা, মেয়েদের নয়। আমার কি বউ ঢাকাই শাড়ি সিঁদুর পরবে? তুই বল। আচ্ছা, কিছু কমেন্ট থাকলে দেখ। মানুদি আর নাম দেখছি শুধু দুজন।
মানুদি লাইভটা একটু শেয়ার করে দাও। তুমি যেসব গ্রুপটাতে আছো একটু লাইভটা শেয়ার করে দাও মানুদি। শীতেশের রিকোয়েস্টে পরিশেষ কাব্যগ্রন্থের বাঁশি নিবেদন করলাম। এবার শীতেশের আরেকটি রিকোয়েস্ট, জয় গোস্বামী। তার আগে আমার নিজের পছন্দের রবীন্দ্রনাথর কবিদের মধ্যে আমি যাকে শ্রেষ্ঠ মনে করি, কবি জীবনানন্দ দাশ, তার একটা কবিতা না বললে ব্যাপারটা একটু অসম্পূর্ণ থেকে যায়। জীবনানন্দ দাশের বনলতা সেন। স্টোরেজ ফুলের জন্য রাম বলছে বাঁশি মনে বাঁশি বাজিয়ে গেল। তবে এটা অ্যাকচুয়ালি শীতেশদের মানে জেন্টস আবৃত্তিকারদের কবিতা। মেজরিটি জেন্টস আবৃত্তিকারাই অনুষ্ঠানে বাঁশি বলে, কারণ কবিতাটার বক্তব্য একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বক্তব্যটা ছেলেদের। আমি যদিও এটা মানি না, হয়তো বাচিক শিল্পীরা কেউই মানবেন না, তবে মেজরিটি দেখা যায় মেয়ে বাচিক শিল্পীরা বাঁশি রিকোয়েস্ট না করলে বলে না। ছেলে বাচিক শিল্পীরা বলে। কিছু কবিতা আছে যেমন কেউ কথা রাখিনি সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই তো বলে ওটা ছেলেদের বক্তব্য। কিন্তু আমি আমার কোনো একক প্রোগ্রাম নেই আজ পর্যন্ত যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছি আর কেউ কথা রাখিনি বলিনি। কারণ সব থেকে বেশি সময় যে দুজন মানুষের কাছে আমি আবৃত্তি শিখেছি, প্রথম যার কাছে আমার হাতে খড়ি আমাদের হাওড়ার দিশারি আবৃত্তি শিক্ষা কেন্দ্র, তাপসী পিসি, তাপসী দেরায় পিসিমণি। প্রথম থেকে দেখতাম যারা বড় মেয়েরা শিখতে চাইলে বাঁশি বলতো এটা ছেলেদের বক্তব্য। আমার এটা প্রথমে আমি বাঁশি কিন্তু নিজে নিজেই পড়েছি তুলেছি, গ বিভাগে থাকতো তো দেখতাম। এবং তারপরে যার কাছে শিখেছিলাম চিন্ময় নন্দী, চিন্ময় কাকু আমাকে বলেছিলেন যে কে বলেছে কবিতা কবিতাই হয়, ছেলের বক্তব্য থাকে, হয়তো কবি লিখেছেন নিজের গ্রাউন্ড থেকে। কিন্তু এটা আমি পরে আবার দেখেছিলাম যখন আমি কলকাতায় গিয়ে কাজল সুরের কাছে আবৃত্তি শিখতে যাই, ওখানেও অনেকে বলতো এটা ছেলেদের বক্তব্য কবিতা স্যার, এটা শিখবো না এরকম। কিন্তু আমি কখনো সেভাবে দেখিনি, যার জন্য আমার কোনো অনুষ্ঠান, আমি ফেসবুক লাইভ বলছি না, মঞ্চের অনুষ্ঠান, একক আবৃত্তির অনুষ্ঠান, সেগুলোতে আমি কেউ কথা রাখিনি বলি না, হয় না, কারণ এগুলো আমি সেভাবে মানি না। তাই শীতেশ রিকোয়েস্ট করেছে, আমি খুব খুশি হয়েছি। ঝট করে মেয়েদেরকেও বাঁশি বলতে রিকোয়েস্ট করেও না। তো আমি একটা জীবনানন্দ দাশ বলে তারপরে আবার শীতেশের রিকোয়েস্টে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের
বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলি সব পাখি ঘরে আসে। সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকারে মুখোমুখি বসিবারে বনলতা সেন। কমেন্ট দেখাবে ঠিক বলে দে। আমি লাস্ট পেলাম বাঁশি, সত্যি বাঁশি বাজিয়ে গেল ওইটা। শীতেশ শেয়ার করতে ব্যস্ত না, শেয়ার বাজে দাও। কেমন লাগছে বা কেমন হচ্ছে একটু যদি কমেন্ট করো। প্রচুর ইমোজি স্মাইলি পাঠাচ্ছ পাপড়ি, খুব ভালো লাগছে। সুপার লাভ রিয়াক্ট পাঠাচ্ছ, সব ঠিক আছে কিনা। এবারে শীতেশের রিকোয়েস্টে জয় গোস্বামীতে যাই। বলেছিলাম যে রবীন্দ্রনাথ এতগুলো বলে ফেলেছি, তাহলে জয় গোস্বামী জীবনানন্দ দাস অবশ্যই বলবো, সেই জন্যে বনলতা সেন বললাম। এবারে শীতেশের রিকোয়েস্টটা রাখছি। ওই জন্য কেউ কিছু কমেন্ট করো। চলে যাচ্ছি শীতেশের রিকোয়েস্ট জয় গোস্বামী। জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। চেঞ্জ করলাম, সেটা কালকে বলবো বলছিলাম না, তুই রাত্রে যেটা প্র্যাকটিস করতে বললি সেগুলো চেঞ্জ করলাম, স্ট্রেসটা নেওয়া যাচ্ছে। বেনি মাধব, বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব, বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেনি মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলেই আমার রং কালো। তোমায় কে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে। সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল তোমায়, দিল বাড়ি বলেছিলাম ওদের ভালো হোক।
রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, ছানা পাতা জ্যোৎস্নায় পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ ছুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। ওরা কি এদিকে জিজ্ঞেস করি অন্তত ওদের, ওরা তো কেউ নেই লাইভে। যে রয়েছে তাকে চিনতে পারছি না ওপরটা দেখে। তুই ঢুকে দেখ। এক ঘন্টা তো হয়নি। ও হোক, ওটা হলো সেটা কোন? ওরা বলেছিল 10 বলতে, কটা হয়েছে? আচ্ছা, শীতেশের পরপর দুটো রিকোয়েস্ট রাখলাম, রবীন্দ্রনাথ মাসি আর জয় গোস্বামী। বেমাধব বললাম লতিবালা বালিকা বিদ্যালয়। আর রামের রিকোয়েস্টে সুকুমার রায় বলেছি, শুরু করেছিলাম কবিগুরু দিয়ে। ভাই সুদীপের রিকোয়েস্টে পরপর দুটো কবিগুরু বলেছি, সোনারতরী, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আর নিজের পছন্দের জীবনানন্দ দাশের বর্ণলতা সেন বলেছি। পরপর 7টা কবিতা বলা হয়ে গেল, আর 3টে কবিতা আমি বলবো। ভেবেইছিলাম যে 1 ঘন্টা লাইভ হলে আমরা 10টা কবিতা ন্যূনতম বলি। তো যদি এর মধ্যে কেউ রিকোয়েস্ট করে তাহলে 3টের মধ্যে তো তার রিকোয়েস্ট আমি করব, কিন্তু সেভাবে আমি কারুর কিছু কমেন্ট বা দেখতে পাচ্ছি না। কেউ ওয়াচিং এই তো নেই, কোথায় গেছে? সব ঘুরতে চলে গেছে। আমার টাইম লাইনে কেউ দেখছি না, তাহলে তুমি খুলছো না আজকে? টাইম লাইন আর খুলে দেখুন। টাইম লাইনটা খুলে দেখ। তো এখানে যারা রয়েছেন, আমি দুজনের ওপরে ওয়াচিং দেখছি যাদের আমি চিনতে পারছি না। রাম তো এই এলো, আমি ডিপিটা দেখে চিনতে পারছি না। তাই পরপর 7টা কবিতা আমার আবৃত্তি করা হয়ে গেছে, আর 3টে কবিতা বলবো। ভাবনাই ছিল যে 1 ঘন্টার লাইভ, 1 ঘন্টা থেকে একটু যদি বেশিও হয়, শীতেশ আমায় বলেছিল অসুবিধা নেই, কিন্তু ভাবনা ছিল 10টা কবিতা আমি নিশ্চয়ই বলবো। এটা আমার ভাবনা ছিল, আমরা 1 ঘন্টার লাইভে 10টা কবিতা বলি। তো সেই 3টের মধ্যে কারোর কিছু রিকোয়েস্ট কি থাকছে, নাকি আমি আমার মতন বলবো? জাস্ট এটাই আর জানার, যে কারোর কিছু রিকোয়েস্ট আর যদি না থাকে তাহলে সব কবি বলার দিকে এগোচ্ছি। তো সেই জন্য আচ্ছা, একটা কথা মাথায় এসে গেল, বলতে এতক্ষণ সত্যি কথাই টানা রিকোয়েস্টের কবিতা বলে গেছিলাম। মানে আপাতত 7টা কবিতা বলা হয়েছে, তো 5টাই রিকোয়েস্ট ছিল। শুরুর কবিতাটা আমার সিলেকশন ছিল রবীন্দ্রনাথ, আর জীবনানন্দ দাশ আমার সিলেকশন ছিল। তো এবারে একটা আমার পছন্দের বলি, যতক্ষণ না কারো রিকোয়েস্ট আসছে। ঠিক 2 দিন আগে আমরা বিন্দু চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পালন করেছি। বীরেন্দ্র বলি বল একটা। কোথায় বলেছে? এখানে দেখতে পাচ্ছি না তো। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ঠিক 2 দিন আগেই জন্ম শতবর্ষ, অর্থাৎ 100তম জন্ম দিবস উনি পেরিয়ে এলেন। তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে ছাড়া আমি অনুষ্ঠানটার শেষের দিকে যেতে পারবো না।
কখন শেষ করব একটু এখানেই কমেন্টসে জানাস। তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে আমার নিবেদন, জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ঠিক আছে, পরপর 8টি কবিতা আমার নিবেদন করা হয়ে গেল। আমি এই মুহূর্তে আবার 5 জনকে দেখতে পাচ্ছি ওয়াচিং। তো রাম বা কারুর একটা দুটো কমেন্ট এলে ভালো লাগবে। আমি দিলাম 10 কবিতা বলবো, আমার 8টা কবিতা বলা হয়ে গেছে। তো লাইভটা 1 ঘন্টা সবে ক্রস করেছে। আমি আর 2টো কবিতা বলবো, তাই যদি একটা দুটো কমেন্ট আসে ভালো লাগবে। রাম আর 2টো কবিতা বলি, 8টা কবিতা বলা হয়ে গেল। 8 নম্বরটা আমার পছন্দেরই বললাম, কারণ কারুরই হয়তো তোদের মাথায় এই মুহূর্তে ছিল না, আর শীতের সাথে শেয়ার করতে ব্যস্ত রয়েছে বলে। যে সদ্য 2 দিন আগে তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা জন্মশতবর্ষ পেরিয়ে এলাম, তা সেই জন্য ওনার কবিতা না বললে খারাপ লাগাটা থাকতো। শেষ করব শক্তি চট্টোপাধ্যায়কে দিয়ে। এখনো পর্যন্ত আজকে ওনার কবিতা বলিনি, ওটা 10 নম্বর কবিতা যাবে আমার। ফলে 9 নম্বর কবিতা আজকে একটাও তালের কবিতা বলা হয়নি, একটা তালের কবিতা বলি। সব লাইভে আমি চেষ্টা করি একটা বা দুটো তালের কবিতা বলতে, বা রিকোয়েস্ট এলে বলি। তো যেহেতু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ বললাম, 2টো কারণ। সদ্য 2 দিন আগে ওনার জন্ম শতবর্ষ গেছে, আর আগস্টেই আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পেরিয়ে এসেছি। তাই জন্য একটু দেশের কথা বলতে ইচ্ছা হলো। তাই জন্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তালের কবিতা আজকে আর বললাম না, আবার কখনো ডাক পেলে নিশ্চয়ই বলবো এই প্ল্যাটফর্মে। শঙ্খ ঘোষের যমুনাবতী। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দিই কি করে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে,
হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, বর্গিনা টর্গিনা চমকে কে সামলায়, ধার চক চকে থাবা দেখছো না হামলায়, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের রণে চলল, বাজে না ডাম্বরু অস্ত্র ঝনঝন, করে না জানল না কেউ তা। চলল মেয়ের রণে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ের রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে মা আগুন ফলেছে। থ্যাংক ইউ রাম। পরপর 9টা কবিতা আমার আবৃত্তি করা হয়ে গেল। তো আজকে আমার তো আজকের অনুষ্ঠান শেষ করছি। 10 নম্বর কবিতা আমার শেষ নিবেদন কবি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। এই মুহূর্তে মানুষের কথা না বললে খুব খারাপ লাগে। মানুষের জন্য আমার আজকের নিবেদন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। শেষ করলাম আমার আজকের সোনার তরী এই ফেসবুক পেজকে, আমার ফেসবুক লাইভের আজকের অনুষ্ঠান। জানি না সকলের কেমন লাগলো। একটু নেটওয়ার্কের সমস্যার জন্য যা দু একটা ইন্টারাপ্ট হলো। আমি তাহলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। রাম, সীতেশ, রাম এবং বাকি সকলকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সকলের থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি, গুড নাইট। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যে থাকবেন, সংস্কৃতিতে থাকবেন, শিল্প চেতনায় থাকবেন আর সেফ থাকবেন। নিজেকে রক্ষা করবেন,
পরিবারকে রক্ষা করবেন আর বন্ধুদের পাশে থাকবেন, এই কামনা রেখেই আজকে আমি আমার লাইভ অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অনেক অভিনন্দন, আমার শুভকামনা, নমস্কার।